ওকে, শুরু করছি। আমি তোমাদের স্লাইডটা প্রেজেন্ট করাচ্ছি যাতে করে আমার স্ক্রিনটা দেখতে পারো। তোমরা কাজ করবে, তোমাদের যেটা বইটা বার করবে, কারণ ওই বইতে কত পেজে কোন টেক্সট রয়েছে সব বলা থাকবে। আচ্ছা, তোমরা কি আমার স্লাইড দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখতে পাচ্ছি। ফুল স্ক্রিনে আসছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আসছে। দেখো, প্রথমে যেটা রয়েছে, না আগে বলিনি। হ্যাঁ বলো, কে বলছো কি? কেউ কিছু বলছো? স্যার আমরা তো কিছু দেখতে পাচ্ছি না। তোমরা দেখতে পাচ্ছ না? না স্যার, আমরা তো দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি স্যার। জয়েন আছে উপরের দিকে, দেখা যাচ্ছে না। দাঁড়াও, এই উপরের দিকে অন্য দিলে দেখা যাবে। উপরের দিকে স্লাইড করো। দেখো উপরের দিকে। হ্যাঁ দেখতে পাচ্ছি। একদম উপরে। আচ্ছা, নইলে আরেকটা জিনিস করা যায়, আমি পিন করে নিচ্ছি, জানো দিলে সব না স্যার, সেরকম দেখতে পাচ্ছি স্যার। সবাই দেখতে পাচ্ছ তো? এরকমই স্যার, ভালো। হ্যাঁ স্যার, ঠিক আছে। সবাই বই রাখবে। কয়েকটা কথা বলে নিই। প্রথমত, ইন্টারনাল পরীক্ষা যেটা তোমাদের রয়েছে 11 তারিখ কলেজে, 10 মার্কের হবে। তো সেই 10 মার্কের স্বাভাবিকভাবে হয় প্রশ্ন থাকবে 8টি প্রশ্ন, 2 মার্কের, তার মধ্যে 5টি করতে হবে। আর যদি সেরকম না থাকে তাহলে হয়তো এমসিকিউ থাকতে পারে, মানে একটা প্রশ্ন তার 4টে অপশান টিক মারতে হবে। সো দুটোতেই কোনো অসুবিধা হবে না আশা করি, কারণ তোমাদের কারোর কিন্তু ভয়েস একটা আসছে, একটু মিউট করে নাও। যখন কথা বলবে তখন আনমিউট করে কথা বলবে। তো সেই অর্থে এই ইন্টারনালের কথা না ভেবে বেশি ফাইনালকে ভাবতে হবে। তবুও কাস্টমারেরই কলেজ লেভেলের একটা প্রথম পরীক্ষা, তো সেই ক্ষেত্রে আমি জানি টেনশান থাকে। তো তোমাদের 50 মার্কের মোট এই এইচএসির পরীক্ষা, আর তাতে 40 মার্কের কিন্তু রিটেন এক্সাম, এবং সেটা এক্সটার্নাল, বাইরে গিয়ে দিতে হয়, বাইরের সেন্টারে। তো স্বভাবতভাবে ইজি হবে না যদি পড়াশোনা না করা হয়। পড়াশোনা করলে তো খুব সহজেই হবে। এবারে বাকি থাকলো 10 মার্ক। 10 মার্কের মধ্যে যেটা তোমাদের ইন্টারনাল হবে, ইন্টারনাল পরীক্ষা 10 মার্কের হবে, সেখান থেকে 5 মার্ক জয়েন হবে সেখানে। আর বাকি 5 মার্কটা তোমরা যে অনার্সের ক্লাস করছো, যে যার ডিপার্টমেন্টের ক্লাস হয়, অনার্সের ক্লাস বা জেনারেলের ক্লাস, তোমরা যে ক্লাসগুলো করো তার পার্সেন্টেজ যেমন আছে সেই অনুযায়ী 5 নাম্বার পাবে। তো সেক্ষেত্রে দেখতে গেলে এই 10 মার্কের পরীক্ষায় যদি কেউ 8 পায় তাহলে কিন্তু তার হাফ হয়ে 4 যুক্ত হবে, কেউ 10 পেলে 5। ওকে, তো ন্যূনতম ধরতেই পারো যে একটা পরীক্ষায় বসলে, পরীক্ষায় মোটামুটি লিখলে 2 তুমি পাবে 5-এর মধ্যে। তো সেই অর্থে ইন্টারনাল নিয়ে বেশি মাথা ঘাবড়াবে না, ঠিক আছে? তো এই ইন্টারনালে আমি তোমাদের যে বইটা তোমরা নিয়েছো, সেখানে মোট দেখবে তোমাদের সিলেবাস ভিত্তিক 4টি ইউনিট রয়েছে। তো সেই 4টি ইউনিট থেকে মোস্ট ইম্পর্টেন্ট 20টা প্রশ্ন বলেছি এখানে। 20 কি নাকি কম আছে? আচ্ছা, 21টা দেখতে পাচ্ছি। তো সেই ক্ষেত্রে তোমাদের যেটা বলবো যে এই প্রশ্নগুলো শুধু এই ইন্টারনালে নয়, যেগুলো করবে শারীরিকভাবে তোমাদের ফাইনালের জন্যও প্রিপারেশন হয়ে যাবে। তাই সেই অর্থে বলবো যে বড়টা ভাববে যে ইন্টারনাল প্লাস আমার ফাইনালের জন্যই এটা পড়াশোনা হবে।
দেখো তোমাদের প্রত্যেকটা প্রশ্নের পাশে পি হাইফেন দিয়ে নাম্বার লেখা রয়েছে, এগুলো হচ্ছে পেজ নাম্বার। প্রথমে দেখো ডিফাইন হোয়াট ইজ কমিউনিকেশন, P1, দেখবে তোমাদের বইতে এটা 1 নম্বর পেজে রয়েছে। যদি 5 নম্বর প্রশ্নে যাই, হোয়াট ইজ বার্লোজ SMCR মডেল, দেখো P14 লেখা আছে। দেখো তোমরা মিলিয়ে দেখো, তোমাদের মিলিয়ে কি যাচ্ছে? বইতে যে পেজ নাম্বারটা রয়েছে এখানে দেওয়া রয়েছে, মিলছে কি? হ্যাঁ স্যার। মিলছে তো? বেশ। প্রথমত দেখো এখানে যে 21টা প্রশ্ন রয়েছে তার মধ্যে শেষের দিকে গেলে কয়েকটা পেজ নাম্বার দেওয়া নেই, মানে সময়ের অভাবে আমি পুরোটা খুঁজিনি, তোমরা কেউ খুঁজে দেখে নেবে। আমি যদি পরে পাই, তোমাদের কাউকে লিখতে হবে না, আমি এই পিডিএফটা গ্রুপে শেয়ার করে দেবো, তাই গ্রুপে থাকবে এবং দরকার পড়লে প্রিন্ট আউটও করে নেবে, লেখার কোনো প্রয়োজন নেই। সো এখানে দেখো এই যে 14 দাগে প্রশ্ন এবং 15 দাগে প্রশ্ন, হোয়াট ইজ ফর্মাল স্পিকিং আর হোয়াট ইজ ইনফর্মাল স্পিকিং, এই দুটো প্রশ্নের মানে যদি একটা পার্থক্য করা যায় তাহলে হয়ে যেত। তো এখানে আমি এই দুটো দিইনি, এবং হোয়াট ইজ ক্লোজ রিডিং, এগুলো আমি পেজ নাম্বারটা দিইনি, কারণ আমি এই সঠিক ওই সময়ের মধ্যে পুরো বইটাকে আমি ঠিক করে আমি খুঁজে পার করতে পারিনি, আমি সময় করে পারলে আমি করে দেবো। ঠিক আছে, এবারে এক একটা আসো। প্রথমে আসবো হোয়াট ইজ কমিউনিকেশন, পেজ নাম্বার 1-এ গেছো? সবার হাতে বই রয়েছে? স্যার। বেশ, এখানে দেখো হোয়াট ইজ কমিউনিকেশন বাংলা ইংরেজি সমেত দুটো রয়েছে। তো এখানে হোয়াট ইজ কমিউনিকেশন, যোগাযোগ কি, এইটার উত্তর বিভিন্নজন বিভিন্ন করতে পারো। মানে কেউ যদি এই উত্তরের একেবারে শেষ লাইন, দেখো লেখা আছে না, টুডে কমিউনিকেশন ব্রডলি রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন between individuals or groups using mutually understood symbols, languages or signals. তো কি হচ্ছে, আজকের দিনে যোগাযোগ বলতে এটাই বোঝায়। সো কেউ টুডে কথাটা বাদ দিয়ে কমিউনিকেশন থেকে যদি সিগন্যালস অফ দি লেখে, দুয়ের মধ্যে তাকে আমি 1 বা 1.5 দিতে বাধ্য। ঠিক আছে, এবারে কেউ যদি ভালো লিখতে চায়, প্রথম থেকে যেগুলো লেখা রয়েছে 2-এ 2 পেতে চায়, দ্য ওয়ার্ড কমিউনিকেশন অরিজিনেটস ফ্রম কোত্থেকে এগুলো বলবে। তাছাড়া দ্বিতীয় পেজে দেখো, আমি বলেছিলাম তোমাদেরকে যে কিছু ক্রিটিকের, কিছু শিক্ষাবিদের দেওয়া সংজ্ঞা রয়েছে, তার মধ্যে জন ফিস্কের কথা বলেছিলাম। তিনি বলেছেন যে অ্যাকর্ডিং টু জন ফিস্কে, কমিউনিকেশন ইজ সোশ্যাল ইন্টারাকশন থ্রু মেসেজেস। তো এই উত্তরটা তোমাদের মতো করে করবে। ঠিক আছে, বোঝা গেছে কি? বেশি কম লেখা হচ্ছে তোমাদের উপর ডিপেন্ড করবে। প্রথম প্রশ্ন ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্যার। এবারে আসো দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ কমিউনিকেশন সাইকেল। পাশে পেজ নাম্বার দেওয়া রয়েছে 8। আটে গেছো? হ্যাঁ স্যার। দেখো এখানে বলা রয়েছে কমিউনিকেশন ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল এলিমেন্টস অফ সোসাইটি। পিপল নিড পিপল অ্যান্ড টু ইন্টারেক্ট ইটস এসেন্সিয়াল দে বি এবল টু কনভে মেসেজেস অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইচ আদার। এইটুকু কথা কেউ যদি না পারে অসুবিধা নেই, তারপরে অংশ থেকে লিখবে দ্য কমিউনিকেশন সাইকেল এক্সপ্রেসেস হাউ দ্য সিস্টেম অফ কনভেইং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং মেসেজেস অপারেটস। অর্থাৎ কি বললো, যোগাযোগ চক্রটি ব্যাখ্যা করে কিভাবে বার্তা প্রেরণ এবং বোঝাপড়ার প্রক্রিয়া কাজ করে। এবং এক্ষেত্রে প্রথমে দেখো সেন্ডার রয়েছে, তারপরে মেসেজ, ছকটা যদি দেখো শুরু হচ্ছে 1 লিখে, 1 সেন্ডার, 2 লেখা হচ্ছে মেসেজ, 3 হচ্ছে দেখবে ট্রানজ্যাকশন বা নয়েজ দিয়েছে এখানে, কিন্তু তোমার এখানে রয়েছে কি রয়েছে, এনকোডিং, তারপরে এটাকে চ্যানেল, তারপরে রিসিভার, মানে 4 থেকে আবার 1 আছে, 4 রিসিভার, 5 হচ্ছে তোমার এখানে রয়েছে এখানে রয়েছে ফিডব্যাক, কিন্তু এখানে রয়েছে ডিকোডিং,
ফিডব্যাক। এবার তোমরা কি করতে পারো, এই গোলাকার চক্রটাকে যে অংশগুলো মিসিং আছে সেগুলোকে এই গোলাকার ছকটা যেরকম রয়েছে হুবহু সেম করতে হবে তার মানে নেই। তুমি একটা সিঙ্গেল বৃত্ত করতে পারো এবং ওই মাঝে মাঝে ওই যেরকম আমরা যেরকম তীর চিহ্ন দিয়ে থাকি সেরকমভাবে করবে। ঠিক আছে? তো এখানে কমিউনিকেশন সাইকেল বলবে এরকম, দ্য কমিউনিকেশন সাইকেল ইজ ইম্পর্ট্যান্ট। এর মাধ্যমে পুরো মেসেজ সেন্ডিং থেকে মেসেজ শুনে উত্তর দেওয়া অবধি যে প্রক্রিয়া বলেছে, প্রথম যে শেষ লাইনটি বললাম সেটা লিখলে, এবং এই সাইকেলটি ছক দেখাবে এবং কি কি থাকে, সেন্ডার, মেসেজ, এনকোডিং, চ্যানেল, রিসিভার, ডিকোডিং, ফিডব্যাক। যদি কেউ ব্যাখ্যাও না করতে পারো, শুধু এই পয়েন্টগুলো যদি দিয়ে থাকো এবং ছক দিয়ে থাকো, তাহলেও 2 মার্কের ক্ষেত্রে 1.5 পাওয়ার মতো যোগ্য তুমি। ঠিক আছে? বোঝা গেল কমিউনিকেশন সাইকেল? বুঝতে পারলে? হ্যাঁ 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 স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, এই প্রশ্নটা করলে কিন্তু আরেকটি প্রশ্নের উত্তর দেওয়া যায়, তা হলো যে হোয়াট আর দ্য এলিমেন্টস অফ কমিউনিকেশন। যদি প্রশ্ন করে থাকে যে কমিউনিকেশনের উপাদানগুলি কি কি, তাহলে কিন্তু এই পয়েন্টগুলোই হবে। ঠিক আছে? যদি প্রশ্ন ঘুরিয়ে আসে অসুবিধে নেই। বুঝতে পেরেছো? স্যার হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। এটা মেইনলি এটা কত মার্কের, মানে 2 না 5? এটা যদি ফাইনাল পরীক্ষায় 5 আসে, তাই জন্য 5-এর আকারে দেওয়া রয়েছে এখানে। ওকে ঠিক আছে? এরপরে একটা Okay. প্রশ্ন আমি তোমাদের দিইনি, তা হচ্ছে তার পরের পেজে রয়েছে, দেখবে হোয়াট আর দ্য 7 C's অফ কমিউনিকেশন। কেন দিইনি? গত বছরের পরীক্ষায় চলে এসেছে। আমি দেখো আবার বলছি, প্রশ্ন হচ্ছে ডিপার্টমেন্ট থেকে, তো আনপ্রেডিক্টেবল কোনটা আসে বলতে পারছি না। তো যদি যিনি প্রশ্ন করবেন তিনি যদি দেখেন প্রিভিয়াস ইয়ারে এই প্রশ্নটি এসছে, তাহলে দেওয়া উচিত নয়। আর যদি দিয়ে থাকে, তাই জন্য একটু জাস্ট তাই জন্য তোমরা কি করবে এইটার 7 C's অফ কমিউনিকেশন, জাস্ট এই প্রশ্নটা একটু দাগ মেরে নাও। 7টা সি কি কি বলছে, শুধু ওয়ার্ডগুলো জানবে, শুধু ওয়ার্ডগুলো। এই যে ক্ল্যারিটি, কনসাইজনেস, কংক্রিটনেস, কারেক্টনেস, কোহেরেন্স, কার্টেসি, কমপ্লিটনেস, শুধুমাত্র এই পয়েন্টগুলো। মানে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু যেহেতু আগের বছর চলে এসেছে, এই বছর আসার কথা ফাইনালে একদমই নেই। ঠিক আছে? তো সেই জন্য এটা বাতের খাতায়। এবারে যদি কোনো কারণে এক্সামিনার যিনি প্রশ্ন করছেন তিনি যদি ভুলে যান, তাহলে কিন্তু দিয়ে দিতেও পারে 2 মার্কের ক্ষেত্রে। তাই সেই জন্য বললাম শুধুমাত্র 7টি সি কি কি একটু জাস্ট দেখে নেবে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ স্যার। এরপরে চলে আসো হোয়াট ইজ, স্যার। হ্যাঁ, হোয়াট ইজ মাস কমিউনিকেশন। পেজ নাম্বার দিয়েছি 29, পেয়েছো? 29 পেজে আসো। হ্যাঁ স্যার। দেখো মাস কমিউনিকেশন এই কথার যদি বাংলা যদি দেখো নিচে, গণযোগাযোগ। গণযোগাযোগ মানে হচ্ছে যেখানে একসাথে অনেক মানুষের সাথে কথা বলা যায়। যেমন হচ্ছে একটা টিভি চ্যানেল, খবরের কাগজ, একটা ইউটিউবের লাইভ ভিডিও বা ইউটিউব ভিডিও, এগুলো হচ্ছে মাস কমিউনিকেশন। তো এবারে সহজ করে দেখো, বাংলাটা আগে পড়ে নাও। গণযোগাযোগ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে তথ্য, ধারণা বা বার্তা বৃহৎ জনগণের কাছে বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়, যেমন টেলিভিশন, রেডিও, সংবাদপত্র, সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল প্ল্যাটফর্ম। দেখো এই কথাটাই, এইটুকু যদি লেখো তাহলেও এনাফ 2 মার্কের ক্ষেত্রে। তাহলে মাস কমিউনিকেশন রেফার্স to the process of transmitting information, ideas or messages to a large audience, বৃহৎ জনগণ বলছিল, through various medium such as television, radio, newspapers, social media and digital platforms। যদি একটু জাস্ট বুঝে পড়ো, এই সমস্ত ইংরেজিগুলো লেখা খুব একটা কঠিন হবে না। ঠিক আছে? আমি বাড়াবো না,
আমি যতটুকু খেতে পারবো ততটুকু খাবো। আমার এত বড় উত্তর দেওয়া রয়েছে, এত বড় করার দরকার নেই। আমি যতটুকু পারবো ভালোভাবে লিখতে পারবো। দেখো তারপরের অংশগুলি রয়েছে, সেগুলো যদি দেখো তার মধ্যে যদি কোনো বাক্য সহজ লাগে, যেমন একেবারে শেষ বাক্যে আসি, ইট ইনভলভস বোথ ক্রিয়েশন অ্যান্ড ডিসিমিনেশন অফ কন্টেন্ট টু লার্জ গ্রুপ অফ পিপল সাইমultaneously। এটি বিষয়বস্তুর বিষয়ে তৈরি, নিজে তৈরিও করতে পারবে ও একসাথে একাধিক মানুষের কাছে প্রচার করার প্রক্রিয়া। তাহলে এই বাক্য যদি আমি জুড়ে দিতে পারি মাঝেরগুলো বাদ দিয়ে, করতে পারি। তাই আমার সুবিধার্থে আমাকে একটা প্রশ্নের উত্তর গুছিয়ে লিখতে হবে। সেই গুছিয়ে লেখাটা যে যতটা পারবে, একটা বাক্য যদি ক্লিয়ারলি করতে পারো একটা বাক্য করবো, কারণ এভাবে এই বইটির উদ্দেশ্য হচ্ছে উত্তরটা এমনভাবে দেওয়া যেখানে সমস্ত লেভেলের ছাত্রছাত্রী করতে পারবে। ঠিক আছে, যে যতটুকু পারবে ততটুকু নেবে, বেস্ট হচ্ছে তাহলে বেস্ট করবে। ক্লিয়ার? মাস কমিউনিকেশন বোঝা গেছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ। বেস্ট। এবারে আসো 31 পেজে, হোয়াট ইজ ডিজিটাল কমিউনিকেশন। দেখো আজকের দিনে ডিজিটাল কমিউনিকেশন কিন্তু গুরুত্বপূর্ণ। তো এটা এই জায়গায় আরেকটি জিনিস এখন এসে গেছে, হোয়াট ইজ এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, যদি ইচ্ছে থাকে একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি সেটা তোমরা কিন্তু একটু মানে কি করবো গুগল করে নিতে পারো। যদিও দেখতে পাচ্ছি এখানে দিইনি মনে হয়, না দিইনি আমি, অসুবিধা নেই। দেখো তাই হোয়াট ইজ ডিজিটাল কমিউনিকেশন কাকে বলে আগে দেখো, এখানে 31 পেজে বলছে, আমি আগে বাংলা পড়ি তোমাদের সময় শোনো। ডিজিটাল যোগাযোগ হলো তথ্য আদান প্রদান করার একটি প্রক্রিয়া যা ইলেকট্রনিক ডিভাইস এবং প্ল্যাটফর্ম ব্যবহার করে ডিজিটাল সিগন্যালের মাধ্যমে ডেটা প্রেরণ করা। একটা বাক্যেই কিন্তু উত্তর রয়েছে। দেখো কি বললো, ডিজিটাল কমিউনিকেশন রেফার্স টু দ্য এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। এখানেও কিন্তু ইনফরমেশন এক্সচেঞ্জ হচ্ছে কিসের মাধ্যমে? থ্রু ইলেকট্রনিক ডিভাইসেস অ্যান্ড প্ল্যাটফর্মস। এবং কি করে ইউজ করে? ইউজ ডিজিটাল সিগন্যালস টু ট্রান্সমিট ডেটা। সো এই একটা বাক্য খুব সহজেই করে যাবে। বা তারপরে বাক্যটা দেখো, ইট, আমি বাংলা বলি আগে, এটি বিভিন্ন ধরনের যোগাযোগকে অন্তর্ভুক্ত করে, যেমন ইন্টারনেট, মোবাইল ডিভাইস, সোশ্যাল মিডিয়া, ইমেল ইত্যাদি, যার মাধ্যমে মানুষ দ্রুত এবং গ্লোবালি মানে বিশ্বব্যাপী একে অপরের সাথে যোগাযোগ করতে পারে। তাহলে এই ডিজিটাল কমিউনিকেশন কথার মধ্যেই বুঝতে পারছো যে যেখানে ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে যোগাযোগ হবে। তোমাদের কারোর মধ্যে কিন্তু একটা ভয়েস আসছে, একটু মিউট করে দাও, দিলে কি হচ্ছে তোমরাই ভয়েসটা ভালো করে শুনতে পাবে। ওকে, সো ডিজিটাল কমিউনিকেশান দাগ মেরে মেরে আন্ডারলাইন করে একটি বাক্য, দুটি বাক্য বা তিনটি বাক্য যেটা পারবে তাই করো। শুধু কাকে বলে দিয়েছি আমি, তাই ডিজিটাল কমিউনিকেশান কিন্তু কাকে বলে এখানে প্রথমে রয়েছে, হোয়াট ইজ ডিজিটাল কমিউনিকেশান। এটা হলো। এবারে আসবো হোয়াট ইজ বার্লোজ SMCR মডেল। এটা কিন্তু 14 নম্বর পেজে আছে, 14 নম্বর পেজে যাব। দেখো, ডেভিড বার্লো SMCR মডেল অফ কমিউনিকেশন ওয়াজ ডেভেলপড ইন 1960। তিনি 1960-এ এই SMCR মডেল অফ কমিউনিকেশন করেছিলেন এবং এখানে এমফাসাইজেস তিনি গুরুত্ব দিয়েছিলেন 4 কি, 4টি গুরুত্বপূর্ণ কম্পোনেন্টস, উপাদান, দ্যাট অ্যাফেক্ট কমিউনিকেশন, যেটা কমিউনিকেশনটাকে বেশি করে প্রভাবিত করে। সেগুলো কি কি? সোর্স, মেসেজ, চ্যানেল অ্যান্ড রিসিভার। এই জন্য এই মডেলটার নাম হচ্ছে SMCR। এস মানে হচ্ছে সোর্স, এম মানে হচ্ছে মেসেজ, সি মানে হচ্ছে চ্যানেল, আর আর মানে হচ্ছে রিসিভার। কেউ যদি শুধু SMCR এর ফুল ফর্মটাই লিখে দিয়ে আসে
এবং বলে যায় যে যে এইগুলো হচ্ছে কমিউনিকেশনের একটা অন্যতম উপাদান, এই মডেলে দেখানো হয়েছে, তাহলেও সে নাম্বার পাবে। আর কেউ যদি প্রথম বাক্যটা ক্লিয়ারলি লেখে তাহলেই যথেষ্ট। আর কেউ যদি পারে যে অ্যাডভান্টেজেস কী কী নিচে যেটা রয়েছে যদি লিখবে তাহলে আরও ভালো। কে লিখেছে বা কার মডেল কত খ্রিস্টাব্দে করেছে এগুলো দিলে আরও ভালো। তাই প্রশ্ন উত্তরটা আমি যেমনটা লিখব, যেমনটা পারবো তেমনটা আমি ইনফরমেশন গ্যাদার করব। ঠিক আছে? বাকি যে এগুলো ডিটেলে রয়েছে যারা পারবে করবে, যারা না পারবে ওটাতেই সীমিত রাখবে। ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন ক্লিয়ার তো? স্যার হ্যাঁ স্যার। ভেরি গুড। চলে আসো 6 নম্বরের প্রশ্ন, যেখানে রয়েছে 3 ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন, পেজ নাম্বার 27। আচ্ছা, একটু ভুল হয়ে গেছে, এটা 27 নয়, এটা হতো 25। আমি সেখানে ওভারকামটা দিয়ে দিয়েছি। ঠিক আছে, এটা হবে 25 হবে। 25 নম্বর পেজে রয়েছে, দেখবে ব্যারিয়ার্স অফ কমিউনিকেশন। পেয়েছো? হ্যাঁ স্যার। দেখো এখানে কিন্তু তোমাদের দেওয়া রয়েছে টোটাল 10টি ব্যারিয়ার, 10টি বাধা। এবং এখানে তোমাদের সুবিধার্থে যে বাধাগুলি সহজ লাগবে, ফিজিক্যাল ব্যারিয়ার, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, ইমোশনাল ব্যারিয়ার, কালচারাল ব্যারিয়ার, সাইকোলজিক্যাল ব্যারিয়ার, পারসেপচুয়াল ব্যারিয়ার, এরকম 10টা রয়েছে। তো দেখো, যে ভেতরে মুখস্থ করতে পারবে তার ক্ষেত্রে আমি বলবো 2 থেকে 3টা বললে হবে। যদি পার্টিকুলারলি 3টা বলে দিয়েছে 3টা বলবে। আর যদি মনে হয় যে 3টার ভেতরে মুখস্থ করতে পারিনি, তাহলে 3টা বলেছে তো তোমরা কাজ করবে 5-6টা আরও লিখে দেবে, শুধু এই যে ব্যারিয়ারগুলো, ফিজিক্যাল ব্যারিয়ার। যদিও এই ফিজিক্যাল ব্যারিয়ার মানে সম্পূর্ণ যে লেখা রয়েছে তা লিখলে হবে তা দরকার নেই। এই দেখো প্রথম বাক্যটা দেখো, ফিজিক্যাল ব্যারিয়ার্স ইনক্লুড এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস দ্যাট হিন্ডার কমিউনিকেশন, এটুকুই যথেষ্ট। বলছে ফিজিক্যাল ব্যারিয়ার বলতে এমন কিছু পরিবেশগত বিষয় বা জিনিস যেগুলো একটা যোগাযোগকে বাধা দেয়, হিন্ডার করে। তাহলে খুব একটা কঠিন তো নয়, এই বাক্যটা তো লেখা যাবে। তো আমার বিস্তৃত থাকতে পারে, মানে এটাকে ব্যাখ্যা বেশি থাকতে পারে। তোমরা একটা লাইনে যদি ব্যাখ্যা থাকে সেই একটা লাইনে করবে। ক্লিয়ার? বোঝা গেছে তো? হ্যাঁ স্যার। হ্যাঁ বলো, কি বললে? হ্যাঁ স্যার, আমি বলছি স্যার এটা 2 মার্কের না 5 মার্কের? সবগুলো এখানে 2 মার্কের আসবে। ফাইনাল পরীক্ষার জন্য তো আমি তো পরে সাজেশন দেব, ফাইনাল পরীক্ষার জন্য এটা করতেই হবে না। কারণ গত বছর 10 মার্কে চলে এসেছে এটা, ব্যারিয়ার কি কি আর তোমার কি করে এই ব্যারিয়ার থেকে আমরা রক্ষা পেতে পারি, 10 মার্কে চলে এসেছে। তাই এই প্রশ্নটা ফাইনালের জন্য গুরুত্বপূর্ণ। তাই আমি বললাম ফাইনালের জন্য আবার সাজেশন বলবো। ঠিক আছে? ঠিক আছে। ওকে স্যার। চলে আসো পেজ নাম্বার 37-এ, 7 দাগের জন্য। দেখো, ডিফারেন্স বিটুইন ভার্বাল অ্যান্ড নন ভার্বাল কমিউনিকেশন। দেখো এখানে পার্থক্যতে অনেকগুলো পার্থক্য দেওয়া রয়েছে। দেখো দেখতে পাচ্ছি ডেফিনিশন, মোড, মিডিয়াম, ইনটেন্ট, এক্সাম্পলস, ক্লারিটি, ফিডব্যাক, ইউনিভার্সালিটি, কত কিছু রয়েছে। আমি এমনভাবে করব যেটা কিন্তু এক ঢিলে 2 পাখি মারা হবে। যেমন বলে দিই, প্রথমত ডেফিনেশনটা করব, পার্থক্যতে ডেফিনেশনটা করব, মোডটা করব, মিডিয়ামটা করব। ঠিক আছে? 3টে। আর যদি পারো প্রত্যেকটার এক্সাম্পল করবে 4টে। কি বললাম? ডেফিনেশন করবে, মোড করবে, মিডিয়াম করবে এবং এক্সাম্পল, এই 4টা করবে।
এই 4টা করলে কি সুবিধা দেখো, যদি তোমাদের ভার্বাল কমিউনিকেশন এবং নন ভার্বাল কমিউনিকেশন এটার পার্থক্য না দিয়ে দিল ভার্বাল কমিউনিকেশন কাকে বলে, তখন কি করবে, এক পাশের যে তথ্যগুলো, যেমন ভার্বাল কমিউনিকেশন দেখো প্রথম রয়েছে ইনভলভস দ্য ইউজ অফ ওয়ার্ডস আইদার স্পোকেন অর রিটেন টু কনভে মেসেজেস। শুধুমাত্র প্রত্যেকটার বাক্যের পূর্বে আইটি জুড়ে দিতে হবে, ইট। ইট ইনভলভস দ্য ইউজ অফ ওয়ার্ডস। কি বললাম বুঝতে পারলে না? যদি পার্থক্য না এসে যদি আসে ভার্বাল কমিউনিকেশন কাকে বলে বা নন ভার্বাল কমিউনিকেশন কাকে বলে, যখন কাকে বলে আসবে এই পার্থক্যের যে অংশগুলো শুধু একসাথে লিখে দিতে হবে। আমার যদি ভার্বাল কমিউনিকেশন আসে কি করব, প্রথমে জুড়ব ভার্বাল কমিউনিকেশন, তারপরে যেটা লেখা রয়েছে ডেফিনিশনে ইনভলভস দ্য ইউজ অফ ওয়ার্ডস, মানে ভার্বাল কমিউনিকেশনে যুক্ত থাকে ভাষা, আইদার স্পোকেন সেটা হয় কথা বলে, অর রিটেন বা লিখে, টু কনভে মেসেজেস মেসেজ বা তথ্য প্রেরণ করার জন্য। দ্বিতীয় বাক্য একই রকমভাবে ফুল স্টপ দিয়ে ইট ইউজেস স্পোকেন অর রিটেন ওয়ার্ডস, দ্বিতীয় বাক্য হয়ে গেল। তৃতীয় বাক্য হবে ইট ক্যান বি থ্রু ফেস টু ফেস কনভারসেশন, ফোন কলস, ইমেল ইটিসি।